এবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান গ্রেপ্তার। ঢাকায় যৌথ বাহিনীর অভিযানে আটক হন এই সাবেক মন্ত্রী। জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। বিচার শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড চালাতে পারবে না ফ্যাসিবাদী দল। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এই দেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে, এটা জনগণের সিদ্ধান্ত। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার শহীদ মার্চ। এখনো নিশ্চিত হয়নি চূড়ান্ত বিজয়, বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আত্মত্যাগ অর্জনের শোভাযাত্রায় জনতার ঢল। স্লোগানে স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। রাষ্ট্র সংস্কার আর গণহত্যার বিচার দাবি। এই আনন্দের মিছিলটা আমার ছেলেটা বেঁচে থাকলেও নিজে করতো। ও বাবা হয়ে আমার ছেলের পক্ষ হতে আমি এই আনন্দের মিছিল এসেছি। আমাদের বাচ্চাদের এইভাবে খুন করেছে। আমি চাই এই খুনি হাসিনাকে এনে 1000 বার ফাঁসি দিক। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দিয়ে আউয়াল কমিশনের পদত্যাগ। গণতন্ত্র ধ্বংসের অপরাধে বিচার চায় বিএনপি। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণভবনকে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, বিচার প্রক্রিয়া শেষ হবার আগে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর সুযোগ নেই। এ সময় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করা হবে বলেও জানান তিনি। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে অভ্যুত্থান প্রসঙ্গ। সিদ্ধান্ত হয় অভ্যুত্থানে শহীদদের তালিকা করা ও আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রদানের। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে আমাদের অনেক শহীদ হয়েছে এবং সেই শহীদদের তালিকা করা হচ্ছে। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বলেন, গণভবন হবে সত্যিকার অর্থেই জনগণের। সেখানে করা হবে জুলাই অভ্যুত্থানের জাদুঘর। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আসিফ মাহমুদ জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। তবে অভ্যুত্থান ঘিরে নারকীয় হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে
সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনও সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। বৈঠকে আলোচনা হয়েছে তৈরি পোশাক শিল্পে চলমান অসন্তোষ নিয়ে। উপদেষ্টা জানান সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ধানমন্ডিতে অভিযান চালায় যৌথ বাহিনী, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে সহ 5 মন্ত্রী এমপি বিরুদ্ধে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন। গত 20 আগস্ট এ সংক্রান্ত অনুমোদন দেয় দুদক। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন মাদারীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, দিনাজপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, নেত্রকোনা 3 আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিল এবং সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেন্ডি। এদিকে গুলশানে একটি বহুতল ভবনে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেবাশিস, যেমনটা আমি জানাচ্ছিলাম, আসলে রাত 9টা থেকে কিন্তু বেশ কিছু ছাত্ররা, আসলে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি দল কিন্তু এই ভবনটিকে আসলে ঘিরে রেখেছিল এবং রাত 12টা নাগাদ তারা আসলে যেটি জানিয়েছে যে তারা যৌথ বাহিনী তথা তারা কিন্তু এই থানায় আসলে তারা এই অভিযোগটি করে যে এই গুলশানের যে লোটাস কামাল যে ভবন, সেই ভবনের বহুতল ভবনে এই ভবনটিতে 14 এবং 16 তলায় 2টি ফ্লোরে কিন্তু আসলে বেশ কিছু মালামাল আছে বলে তাদের কাছে তথ্য ছিল। তারা সেটি আসলে যৌথ বাহিনীর কাছে জানায় এবং রাত 12টা নাগাদ এই ভবনটিকে আসলে যৌথ বাহিনীর সদস্যরা, র্যাব, পুলিশ এবং দুদকের কর্মকর্তারা কিন্তু ভবনটিকে ঘিরে ফেলে এবং এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে 2টি ফ্লোর থেকেই বেশ কয়েকটি ভল্ট কিন্তু উদ্ধার হয়েছে এবং সেগুলোতে আসলে কি পরিমাণ মালামাল আছে সেই বিষয়ে এখনো নিশ্চিত করা যাচ্ছে না। তবে তারা আমাদের জানিয়েছেন যে এই অভিযানটি আসলে যদি ছাত্রদের পক্ষ থেকে আসলে অভিযোগ করা হয়েছে, এই অভিযানটি যদি আরো দ্রুত সময়ের মধ্যে শুরু করা যেত তাহলে হয়তো আরো বেশ কিছু মালামাল উদ্ধার হতো বলে তাদের এমন কিন্তু অভিযোগ তারা আমাদের করেছেন যে আরো দ্রুত সময়ে এই অভিযানটি শুরু করা গেলে হয়তো আরো বেশ কিছু মালামাল এখান থেকে জব্দ করা যেত। ইতিমধ্যে তারা আমাদের যেটি জানিয়েছেন, দুদকের একজন কর্মকর্তা, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এখানে যেই 2টি ভবন, সেই 2টি ভবনের একটি ভবনে কিন্তু ইতিমধ্যে তারা বেশ কিছু মালামাল পেয়েছে এবং আরেকটি ভবনের কিন্তু তালা খোলার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ভবনের ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু ছাত্ররা এবং স্থানীয় এই এলাকার যে ছাত্ররা, তারা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ধরেই জড়ো হয়েছিলেন এবং ইতিমধ্যে যেটি জানতে পেরেছি যে তারা আসলে বাহিনীর সাথে উপরে অবস্থান করছেন এবং সেই অভিযানে তারা সচক্ষে দেখে অবস্থান করছেন এবং পরবর্তীতে আসলে কি উদ্ধার হয় সেটি আমরা আসলে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে একসঙ্গে হেঁটেছেন মাইলের পর মাইল। সবার কণ্ঠে বিজয়ের উল্লাস, সাথে সাথে স্লোগানে দ্রোহের আগুন। মুক্ত বাতাসে গলা উঁচু করে শব্দ করার আবেগ ধরে রাখতে পারেননি তারা। বিজয়ের 1 মাসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে এক মুহূর্তও ভোলেননি স্বজন, সহপাঠী বা শিক্ষার্থীরা। এসেছিলেন স্বজনরাও। সবার দাবি জুলাই গণহত্যার বিচার আর রাষ্ট্রের সংস্কার। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে 5 দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়করা। বলেন, লড়াই এখনো শেষ হয়নি। কয়েকদিনের রক্তঝরা দিন সফলতার মুখ দেখে 5 আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। সেদিনের ছাত্র জনতার বিজয়ে উৎসবে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ। কিন্তু
তার আগেই হাজার হাজার মানুষ আহত হয়, সরকারি বাহিনীর গুলিতে নিহত হন শত শত ছাত্র জনতা। সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিজয়ের 1 মাসে আয়োজন করা হয় শহীদি মার্চ। বেলা 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র, শিশু, কিশোর থেকে বয়স্ক কেউ বাদ যাননি এই গণমিছিলে। যারা দেশ চালাচ্ছে নির্দ্বিধায় সবাই তাদের সমালোচনা করতেছে, তাদের ভুল ধরতেছে, এটাই তো স্বাধীনতা। সেই সময় রাজপথে নামা একটা পোস্ট দেয়া মানে ছিল হচ্ছে আমাকে কেটে কুচি কুচি করে কাঁটা চামচ দিয়ে খাইয়ে ফেলবে। এই যে আমরা গলা ফাটিয়ে নিজের কথা বলতে পারছি, সেটার মতো আনন্দ আর হতে পারে না। স্বাধীন দেশে মনে হচ্ছে এই মিছিলে নামলাম। গত 5ই আগস্ট ছিলাম, ওই সময় আসলে একটা আতঙ্কের সময় ছিল। আমরা প্রতিনিয়ত দেখেছি ছোট ছোট বাচ্চাদের জীবন গেছে। শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পেরিয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ধানমন্ডির প্রধান সড়ক ধরে এগোতে থাকে, সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা। অনেকে এই মিছিলের শুরুটা দেখেছেন, কিন্তু জানেন না শেষ কোথায়। শহীদদের স্মরণে এই কর্মসূচিতে বিজয়ের উচ্ছ্বাস আছে, ছিল বিরহের সুর। সব কিছু ছাপিয়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করছে মানুষ। বলছেন, এভাবে ভয়হীন, শঙ্কাহীনভাবে বেঁচে থাকার নামই জীবন, যা গত 17 বছরে কল্পনা করা যায়নি। মুগ্ধ ভাইয়ের খুনির বিচার চাই, আমরা সাইদ ভাইয়ের খুনির বিচার চাই। এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই দেশকে রিফরমেশন করা। এখনো বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার কিছু প্রেতাত্মা রয়ে গিয়েছে, তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিচ্ছে। চিরুনি অভিযান করে স্বৈরাচারদেরকে বাংলাদেশ থেকে রিমুভ করা হোক। সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, পরবর্তীতে বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় ছাত্র জনতার শহীদি মার্চ। শ্রদ্ধায়, ভালোবাসায় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, বীর সন্তানদের স্মরণ করেন ছাত্র জনতা। বলেন, যাদের আত্মত্যাগে নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছে জনগণ, কখনোই যেন খাটো না হয় তাদের অবদান। এখানে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে 5 দফা দাবিও প্রকাশ করা হয়। শহীদি মার্চের এই কর্মসূচি মনে করিয়ে দিয়েছে পুরো জুলাই মাসের গণ আন্দোলন, মনে করিয়ে দিয়েছে আগস্ট মাসের গণ অভ্যুত্থান। এই যে লাখো জনতা আজকে যারা এই মিছিলে অংশ নিল, প্রত্যেকেরই 2টা দাবি: গণহত্যাকারীদের বিচার এবং রাষ্ট্রের সংস্কার। নগরের নানা পথ ঘুরে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয় শহীদি মার্চ, তখনও হাজার হাজার মানুষ প্রাণের উন্মাদনা। নতুন করে বাঁচার আশায়, সদ্য মুক্তির নেশায় দিশেহারা সবাই। ভাবনা জুড়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1 মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আবারও রাজপথে লাখো জনতা। আন্দোলনে আত্মাহুতি দেওয়া শহীদদের স্মরণে আয়োজিত হয় শহীদি মার্চ। শুধু ছাত্ররাই নয়, বিশাল এই মিছিলে যোগ দেয় সাধারণ মানুষ। নানা দাবি নিয়ে মিছিলে সামিল শহীদ ও আহতদের পরিবার। সবার চাওয়া, নতুন বাংলাদেশে দূর হোক সকল বৈষম্য। শোক ছাপিয়ে এই পদযাত্রা অর্জনের, অর্জন ছাপিয়ে প্রতিজ্ঞার, প্রত্যয়ের। ঢাকার রাজপথে লাখো ছাত্র জনতার ঢল, যার শুরু আছে, নেই শেষ। কে ছিলেন না এই মিছিলে? ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ কে নেই? যোগ দিয়েছেন আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবার। আমার এখনো মনে হয় সেই আবু সাইদ, মুগ্ধ, এদেরকে আমার মনে হয় না আমি কখনো ভুলতে পারবো। এই শহীদ ভাইয়েরা বোনেরা মারা গেছেন, প্রাণ দিয়েছে, তাদের খুনিদের তাড়াতাড়ি করে ধরা হোক এবং অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার শহীদদের বাইরে যতদিন না পর্যন্ত বিচার হয়, ততদিন পর্যন্ত এসবের কাপড় পরে আমরা রাস্তায় থাকবো। মিছিলের মাঝেই যেন চলছিল রক্তাক্ত জুলাইয়ের স্মৃতির কাফেলা। সন্তানের শেষ চিঠি নিয়ে হাজির হয়েছিলেন শহীদ আনাসের বাবা। আহতদের স্বজনরাও এসেছিলেন শহীদদের স্মরণে। এই আনন্দের মিছিলটা আমার ছেলেটা বেঁচে থাকলেও নিজে করতো। ও
বাবা হয়ে আমার ছেলের পক্ষ হতে আমি এই আনন্দের মিছিলে এসেছি। এই চিঠিটা গত 5ই আগস্ট সকালবেলা মাকে লিখে চলে গিয়েছিল ও আন্দোলনে, আর গত 5ই আগস্ট ওকে গুলি করে মেরেছে চাঙ্গারপুল মোড়ে। যে আমাদের ভাইদের শহীদ করেছে এগুলোর বিচার করব আমরা ইনশাল্লাহ। আমি সিসি ক্যামেরা কাজ করি, কিন্তু এখন আমি পঙ্গু, আমার সংসার চালাতে পারতেছি না। তো আমি নতুন সরকারের প্রতি আমার আহ্বান, রিকোয়েস্ট থাকবে, আমরা যারা আহত হয়েছি তারা যেন ডাল ভাত খেয়ে অন্তত ঢাকা শহরে বসবাস করতে পারি। যারা আহত অবস্থা আছে তাদের সুচিকিৎসা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যেন সর্বোচ্চ সুবিধা দেওয়া হয় তাদের। টিএসসি থেকে যে মিছিলের শুরু, সেই কাফেলা পায়ে হেঁটে পাড়ি দিয়েছে প্রায় 12 কিলোমিটার পথ, কিন্তু কোনো ক্লান্তি নেই, কারণ সবার জানা নতুন বাংলাদেশ গঠনে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। বাংলার লাল সবুজ পতাকা হাতে এসেছিল নতুন প্রজন্ম। নানা ব্যানার, পোস্টারের লেখা ছিল তাদের ট্রমা ও স্বপ্নের গল্প। সেই নবজাগরণের ক্ষণে গাজায় ইসরায়েলের গণহত্যার কথাও স্মরণে ছিল কারো কারো, তাই দেখা গেছে ফিলিস্তিনের পতাকাও। শহীদি মার্চ যখন শহর প্রদক্ষিণ করছে, তখন কেন্দ্রীয় শহীদ মিনারে অপেক্ষা করছিল হতাহতদের স্বজনরা, যাদের ডাকে ঘর ছেড়েছিল প্রিয় স্বজন। সেই তরুণ তুর্কিদের বরণ করে নেন তারা। আমি চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক। আমার ছেলের কেন এই নিষ্প্রাণ এইভাবে চলে গেল। সবার প্রত্যাশা, আগামীর বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, ভেদাভেদ, যেখানে আর কখনোই মাথা চাড়া দিতে পারবে না স্বৈরাচার। গড়ে উঠবে 18 কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত, ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে থাকলে বাংলাদেশে ফেরত না যাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবনে নেয়া সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত 1 মাস সেখানেই আছেন তিনি। শেখ হাসিনার বিদায়ের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইয়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন সরকার প্রধান। তার মতে, শেখ হাসিনা যে নৃশংসতা চালিয়েছেন তার বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবে না বাংলাদেশের মানুষ। তাকে দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। তাকে ফেরত আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা উচিত। ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। বিষয়টিকে অবন্ধুসুলভ আচরণ বলে উল্লেখ করেন তিনি। এসব বক্তব্য দুদেশের জন্যই অস্বস্তির, এমনটাও বলেন ডক্টর ইউনূস। তিনি ভারতে অবস্থান করছেন, একই সময়ে আবার কথাও বলছেন, যেটি সমস্যা তৈরি করছে। তিনি চুপ থাকলে মানুষজন সব ভুলে যেত। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানা দিক নির্দেশনা দিচ্ছেন। সাক্ষাৎকারে দিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পরামর্শ দেন পুরনো একতরফা ধারণা থেকে বেরিয়ে আসার। শুধু শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, অন্যথা আফগানিস্তান হয়ে যাবে। এদেশের সব দল ইসলামিস্ট, এমন ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। দেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে ভারতের গণমাধ্যম, এমন অভিযোগ করে ডক্টর ইউনূস বলেন, দেশে যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1 মাস পূর্তিতে দেয়া এক বার্তায় তিনি বলেন, দেশের তরুণ বিপ্লবীরা মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণের প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। জানান, তাদের প্রথম কাজ হলো জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। ডক্টর ইউনূস বলেন, আয়নাঘর বন্ধ করে দেয়া হয়েছে। 15 বছর বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। সরে দাঁড়ালেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের 1 মাসের মাথায় পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার।
2018 সালে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি, তাই সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন তারা। হাবিবুল আওয়াল বলেন, জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হওয়া উচিত। এরই মধ্যে সবার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। 5 বছরের জন্য দায়িত্ব নেওয়া আউয়াল কমিশন বিদায় নিল 2.5 বছরের মাথায়। ততদিনে জনমানুষের কাছে শ্রদ্ধা হারিয়েছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা। বিতর্কিত নির্বাচন আয়োজনের দায়ে বিদায় বেলায় আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। এর আগে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সিইসি সহ 5 কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যোগী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহর প্রস্তাবে কাজী হাবিবুল আউয়ালকে সিইসি হিসেবে সুপারিশ করে সার্চ কমিটি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বক্তব্যে নিজের নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা ছিল সাবেক এই আমলার। কিন্তু প্রার্থিতা বাতিল, রাজনৈতিক দলের নিবন্ধন, সাংবাদিক নীতিমালায় সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিদায়ের সময় বিতর্কিত ভোটের দায় ইসির নয় বলেও জানায় কমিশন। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। আগের কমিশনের ধারাবাহিকতা অনুযায়ী ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু করতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন পদত্যাগী সিইসি। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ। ইসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান সিইসি। পরে ধাপে ধাপে বের হন বাকিরা। এ সময় বাড়ানো হয় ইসির নিরাপত্তা। রাষ্ট্র তথা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি নিয়ে বিতর্ক হয়েছে বহুবার। বরাবরই ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো নিজেদের অনুগতদের পদে বসিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন। রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠছে চারদিকে, সেই সময় সুশৃঙ্খল নির্বাচন ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানটিকে আরও বেশি শক্তিশালী করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধে রাকিব, হুদা, আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী কুকীর্তিগুলো হয়েছে, সেই কুকীর্তিগুলোকে তারা বৈধতা দান করেছে। তারা যে শপথ নিয়েছিলেন, সেই শপথ ভঙ্গ করে তারা যেমন সংবিধানকেও নির্দেশনা বলি সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালার খসড়া পরীক্ষাপূর্বক হালনাগাদ ও পরিমার্জনের জন্য বন ও পরিবেশ উপদেষ্টাকে আহ্বায়ক করে কৃষি ও প্রাণী সম্পদ উপদেষ্টার সমন্বয়ে 3 সদস্যের কমিটি গঠন করেছে উপদেষ্টা পরিষদ। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনে উদ্ভূত ঝুঁকি মোকাবেলা, টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কৌলি সম্পদের গুরুত্ব অনুধাবন, যথাযথ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের লক্ষ্যে এই জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ, যা গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান ছাত্রছাত্রীরা। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে আন্দোলনকারীর উপর পুলিশের নির্যাতন সহ বিভিন্ন সময়ের হামলার চিত্র তুলে ধরা হয়। এর আগে সাভারে মারা যাওয়া শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে শহীদদের স্মরণে গাজীপুরে বিভিন্ন স্থানে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সদর শিববাড়ি মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীদের একাংশ এ সময় নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিকভাবে হোক এমন প্রত্যাশার কথা জানান সমন্বয়করা। পরে একটি মিছিল টঙ্গী কলেজ গেইট এলাকা থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। বগুড়া শহরের সাতমাথা এলাকায় বৃহস্পতিবার বিকেলে মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেয় তারা। এ সময় শিক্ষার্থীরা সারা দেশে নিহতদের শহীদ স্বীকৃতি দেওয়া, চাকরির ক্ষেত্রে সকল বৈষম্য দূর করা সহ 10 দফা দাবি তুলে ধরেন। বৃহস্পতিবার বিকেলে ভোলা ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেখান থেকে শহীদদের স্মরণে মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে একই জায়গায় শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। কুমিল্লা ঈদগাহ মাঠ ও কুমিল্লা জেলা স্কুল থেকে শহীদী মার্চের দুটি পদযাত্রা করে শিক্ষার্থীরা। এই পথযাত্রায় অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা জেলা স্কুল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। শহীদদের স্মরণে মাদারীপুরে শহীদী মার্চ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের লেকপাড়ের মুক্ত মঞ্চের সামনে জড়ো হন তারা। এই সময় মাদারীপুর 3-এ শহীদদের হত্যার বিচারের দাবি করেন তারা। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় শহরের জজকোট এলাকা থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা। বক্তারা বলেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও স্বৈরাচারী হাসিনার দোসররা বিভিন্ন রূপে ফিরে আসতে চায়। এসব কুচক্রী মহলগুলোকে শক্ত হাতে দমন করার আহ্বান তাদের। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা জানায়, আন্দোলনে তাদের বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন। নীলফামারী, নড়াইল সহ বিভিন্ন জেলায় শহীদী মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করার পর গণপিটুনিতে হত্যাকারীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সাথে একই গ্রামের তালেম মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেব সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলেও তাকে কোপায় তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বসুন্ধরা গ্রুপে কর্ণধার আহমেদ আকবর সোবহান ও তার পুত্র সায়েম সোবহান আনফির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশের রাজুকের অনুমোদন থাকলেও বেশিরভাগই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ প্রকল্পে নেই রাজুকের অনুমোদন। বসুন্ধরা রিভারওয়ের ক্ষেত্রেও রাজুকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জায়গা দখল ও ভরাটের কাজ করে জনসাধারণ সহ সমাজের বিত্তবান ব্যক্তিদের শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায়, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস প্রতিষ্ঠানটি ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের আশ্রয় নিয়ে বিদেশ থেকে আনুমানিক ২,০০০ কোটি টাকার বিটুমিন আমদানি করেছে এবং পরবর্তীতে উক্ত আমদানি করা বিটুমিন একটি শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ইচ্ছেমতো দাম নিয়ন্ত্রণ করছে। মনোপলি বিজনেসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার অভিযোগে করেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বসুন্ধরা গ্রুপের এসব স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, জাল জালিয়াতি সহ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। দশ বছর নির্বাসিত জীবন পার করে দেশে ফিরেছেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তার দেশে আসা উপলক্ষে স্থানীয় বিএনপি নেতারা লাল গালিচা সংবর্ধনা আয়োজন করে তাকে ফুল দিয়ে বরণ করে নেন হাজারো মানুষ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন সহ তারাবো সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শুরু হয়েছে গার্মেন্টস শিল্পের উৎপাদন। সকালে কর্মস্থলে যোগ দেয় লাখ লাখ শ্রমিক। নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ এবং সেনাবাহিনী। তবে বিচ্ছিন্ন ঘটনায় বৃহস্পতিবার বন্ধ ছিল 5 থেকে 6টি কারখানা। পুরোদমে শুরু হয়েছে তৈরি পোশাক খাতের উৎপাদন। সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেয় লাখ লাখ শ্রমিক। বেশ কয়েকদিন বিচ্ছিন্ন ঘটনায় গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বৃহস্পতিবার সচল হয় কারখানা। মোটামুটি আমাদের আয়ত্তে, আমাদের নিয়ন্ত্রণে আছে, এখন বর্তমানে শান্ত আছে, আর ম্যাক্সিমাম গার্মেন্টস খোলা আছে। স্পর্শকাতর এলাকায় বাড়িয়ে দেওয়া হয় পুলিশ এবং সেনাবাহিনীর টহল। বলা হয় পুরো এলাকায় ফিরে এসেছে স্বস্তির পরিবেশ। কোনো বাইরের লোক না, এই ফ্যাক্টরি আমার আপনার সবার। তবে সকাল 8টা থেকেই আশুলিয়ার পার্ল গার্মেন্টসের সামনে অবস্থান নেয় শতাধিক শ্রমিক। বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় জেলা পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা। এক্ষেত্রে মালিক পক্ষের সঙ্গে বৈঠকের প্রস্তাবও প্রত্যাখ্যান করে শ্রমিকরা। 10 দফা দাবির সমর্থনে বন্ধ করে দেয় সাভার গাজীপুর মহাসড়ক। বাৎসরিক এগ্রিমেন্ট 5%-এর পরিবর্তে 10% করতে হবে। এই আন্দোলনটা গত বৃহস্পতিবার থেকে চলতেছে। যেগুলা ছিল, যেগুলা আমরা পাইতাম, বাট সেগুলা বন্ধ করে দিছে। আমি যদি 100 টাকা চাই, কেউ যদি আমাকে 80 টাকা দেয়, আমি কি হারলাম? আমি তো হারছি না। একটা সমঝোতার মাধ্যমে আমরা মাঝামাঝি একটা জায়গায় আসলাম। সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলে 2টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে বের হয়ে আসে। এ সময় চাকরি প্রত্যাশীদের একটি দল বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয় অন্তত 20 জন। কয়েকজনকে আটক করে পুলিশ। বলা হচ্ছে গার্মেন্টস শিল্পে অস্থিরতায় তৃতীয় পক্ষের ইন্ধন আছে। তৃতীয় পক্ষ একটা সুযোগ নিচ্ছে, এটা একটা পরাজিত একটা অপশক্তির তাদের ইন্ধনে হচ্ছে বলে মনে করি। অর্থনীতির স্বার্থে উৎপাদন অব্যাহত রাখতে চায় উদ্যোক্তারা। এক্ষেত্রে মিলেছে সহায়তার আশ্বাস। রিমন রহমান, যমুনা নিউজ, আশুলিয়া, ঢাকা। ঋণ সীমা অতিক্রম করার পরও খেলাপি না হলেই বেতন ভাতা প্রদানের জন্য ঋণ পাবেন রপ্তানিমুখী শিল্প মালিকরা। কোনো ব্যাংকের সমস্যা থাকলে বাংলাদেশ সেই ব্যাংককে সহায়তা দেবে। সকালে বাংলাদেশ ব্যাংকের সাথে পোশাক শিল্প মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। লিমিট যাদের শেষ হয়েছে তারাও পারবে, বিকজ এটা টোটালি এক্সট্রা একটা অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংক অ্যারেঞ্জ করেছে। সো লিমিটের মধ্যে না থাকলেও সে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যারা অলরেডি ক্লাসিফাইড হয়েছে এই টাইপের ব্যাংক, এই টাইপের ফ্যাক্টরিগুলি এই সুযোগের আওতায় আসবে না। যে সমস্ত ব্যাংক দিতে পারবে না, তাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে, তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাপোর্ট করবেন। রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শহীদ আবু সাইদের মরদেহ গুম করে রাখা ও মরদেহ দাফনের জন্য প্রবল চাপ তৈরির অভিযোগ করেছেন আবু সাইদের বড় ভাই। বৃহস্পতিবার বিকেলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ চত্বরে শহীদি মার্চে যোগ দেওয়ার আগে কথা বলেন তিনি। এ সময় আবু সাইদের বড় ভাই বলেন, 16 জুলাই রংপুর মেডিকেল কলেজে মরদেহ নিতে গেলে প্রায় 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল। পরে রাতে স্থানীয় ইউএনও, ওসি এবং আওয়ামী লীগ নেতারা বাড়িতে গিয়ে মরদেহ দাফনের জন্য চাপ দেওয়া হয়েছিল। এ সময় আবু সাইদের স্বজনরা যারা গণহত্যার শিকার হয়েছেন তাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। পরে তারা শহীদি মার্চে অংশ নেন। যখন রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাশ নিতে আসি, তখন আমার যত পুলিশের চাপের মুখে 2.5 ঘন্টা গুম করে রাখা হয় আমাদের সাইদ ভাইয়ের লাশ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের সকলের ফাঁসি চাই। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পণ্যমূল্য চট করে কমানো সম্ভব না, তবে কমানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পণ্যের দাম যাতে কমে আসে এজন্য কিছু পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে আরও কমে আসবে পণ্যের দাম। অর্থ খাতে 1 মাসে অনেক কাজ দৃশ্যমান জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমে নজর দেওয়া হচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক দৃশ্যমান। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। এগুলো একটা দৃশ্যমান। জিনিসপত্রের দাম যে কমছে নাকি তার একটা জিনিস সেটা অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নেমে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।